বোকা মেয়ে, আমি নাতি নাতির মুখ দেখতে চাইছি। শামীমার কথা শুনে চমকে মাথা তুলে বসে যায় অদ্রিজা। কি এসব কি বলছো তুমি? আমি ঠিক বলছি। একবার ভাব, আমাদের সারা বাড়িতে ছোট একটা পুচকে সোনা লাফালাফি করে বেড়াবে, খিলখিল করে হাসবে, আবার কাঁদবে। আমি কি বলছি তুই বুঝতে পারছিস? অদ্রিজা গভীর চিন্তায় মগ্ন হয়ে গেছে। তার মস্তিষ্কে ভীষণভাবে গেঁথে গেছে তার একটা বাচ্চা প্রয়োজন। আম্মু, আমি বুঝতে পারছি। গুলুমুলু গাল দুটো হবে, সারা বাড়িতে তোকে মা মা বলে ডাকবে, আমাকে দাদুমণি বলে ডাকবে। মরার আগে আমার শেষ ইচ্ছেটা পূরণ করে দে না অদ্রিমা। ইমোশনাল ব্ল্যাকমেল করবে না তো। মরবে কি? হ্যাঁ, মরবে কি? তুমি আর বাবা আজীবন বেঁচে থাকবে, আমার জন্য বেঁচে থাকবে। অন্তত আমার মৃত্যুর আগে যেন আল্লাহ তোমাদের মৃত্যু না দেয়, এটাই আমি চাই। নিজের মায়ের ভালোবাসা তো পেলাম না, কিন্তু তোমরা আমার জীবনের রত্ন। কিরে লতিফা, তোকে বিয়ের পর আর ফোন করেনি? আমি অনেকবার ট্রাই করেছি, কিন্তু ফোন বন্ধ। শামীমার কথাটা কাটিয়ে অদ্রিজা বলে, আচ্ছা মা, তোমার ছেলে যদি না চায় তখন কি হবে? তোমার দাদুমণি আর আমার মা হওয়া হবে না? আরে হবে হবে, তুই রাজি করাবি, এটা তোর দায়িত্ব। শামীমার কথায় অদ্রিজা গভীর চিন্তায় মগ্ন হয়ে যায়। সন্ধ্যার পর বাড়ি ফিরে অদ্রিজা, শামীমা, মিমিয়া কাউকেই চোখে পড়েনি মিন্ময়ের। দ্রুত রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। শরীরটা আজ ভীষণ ক্লান্ত। কয়েক মিনিট অদ্রিজার অপেক্ষায় চোখ খুলে রাখে, কিন্তু অদ্রিজার আসার নাম নেই। বাধ্য হয়ে চোখটা বুজে নেয়। কয়েক মিনিট পর অদ্রিজা রুমে আসে। মিন্ময়কে ঘুমন্ত অবস্থায় দেখে গুটি গুটি পা ফেলে এগিয়ে আসে। মিন্ময়ের পাশে বসে চুলে হাত বুলিয়ে দিতে থাকে। মিন্ময় চোখ খুলে অদ্রিজার দিকে তাকালো, অভিমানী সুরে বলল, এখন আসার সময় হলো মহারানীর। মিন্ময়ের কথায় মিষ্টি করে হেসে দেয় অদ্রিজা। হুট করে মিন্ময়ের গলা আলতো করে জড়িয়ে ধরে। আজ কি বায়না আমার অদ্রিজানের? হঠাৎ আদুরে আদুরে দেখাচ্ছে। আছে, মস্ত বড় একটা বায়না আছে, কিন্তু আপনি আগে কথা দিন আমার বায়না পূরণ করবেন। হুম, কি বায়না আগে শুনি আমি, তারপর দেখা যাবে পূরণ করব কি না। আপনি আমায় একটুও ভালোবাসেন না, যদি বাসতেন তাহলে এইভাবে বলতেন না। অদ্রিজার নাক টেনে কথা শুনে নিঃশব্দে হাসে মিন্ময়। অদ্রিজাকে আলতো করে জড়িয়ে ধরে বলে, আচ্ছা, আমার অদ্রিজানের বায়না আমি পূরণ করব। এবার বলুন আপনার কি বায়না। হুট করে অদ্রিজা চুপ হয়ে যায়। বলবে কি বলবে না, মনের মাঝে সন্দেহের দানা বাঁধতে থাকে। আসলে আমি আসলেই জানতে চাইছি, নকলে না। আমি মা হতে চাই মিন্ময়। কথাটা বলেই দু চোখ খিচে বন্ধ করে নেয় অদ্রিজা। ভয়ে বুকের ভেতরটায় দুরু দুরু করছে। মৃন্ময়ের রিয়াকশনের অপেক্ষায় কয়েক মিনিট চোখ বন্ধ রেখে আবারও চোখ খোলে। মৃন্ময় তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখগুলো যেন বেরিয়ে আসার উপক্রম হয়েছে। অদ্রিজা ভয় নিয়ে মৃন্ময়ের দিকে পূর্ণ দৃষ্টি রাখে। তার শুষ্ক ঠোঁটগুলো জিভ দিয়ে ভিজিয়ে মৃন্ময়কে বলে, কথা বলছেন না কেন? তুমি কি ফান করছো অদ্রিজা? না, আমি সিরিয়াস। হুট করে মৃন্ময় লাফিয়ে দাঁড়িয়ে যায়। কোমরে বাম হাত দিয়ে ডান হাতে নিজের কপাল ঘষতে থাকে। সারা রুম জুড়ে পায়চারি করছে। মৃন্ময়ের হুট করে রেগে যাওয়ার কারণ বুঝতে পারছে না অদ্রিজা। মৃন্ময় নিজের রাগ নিয়ন্ত্রণ করে অদ্রিজার সামনে তার হাত ধরে বসে পড়ে। হুট করে বাচ্চার কথা মাথায় আসলো কেন তোমার? এমনি। কেন, আমার কি বাচ্চা হতে পারে না? দেখো অদ্রিজান, তোমার বয়স হয়েছে বাচ্চা নেয়ার। তুমি নিজেই তো একটা বাচ্চা, এখনো পড়াশোনা কমপ্লিট করোনি। তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন আছে, আর স্বপ্নটা পূরণ করতে হবে। মৃন্ময়ের কথায় অদ্রিজা রেগে যায়। মৃন্ময়ের হাত ছাড়িয়ে কিছুটা দূরে গিয়ে বসে। দেখুন, ডাক্তার হওয়ার স্বপ্ন আমার না, স্বপ্নটা আমার মায়ের। আমার মায়ের জোড়াজুড়িতে আমি সায়েন্স নিয়ে পড়া চালিয়ে যাচ্ছি। মা আমাকে মেডিকেলেও ভর্তি করিয়ে দেয়, কিন্তু তারপরেই আপনারা আসলেন জীবনে। আশা করি আপনি ভুলে যাননি। আমি আগেই বলেছি, ডক্টরি পড়ার স্বাদ বা ইচ্ছা কোনোটাই আমার নেই। আচ্ছা, তুমি পড়বে না আমি বুঝলাম, কিন্তু বাচ্চাটার কথাটা কে ঢোকালো তোমার মাথায়? এই কথা তো তোমার মাথায় আসার কথা না। মৃন্ময়ের তীক্ষ্ণ দৃষ্টির বচনভঙ্গিতে ঘাবড়ে যায় অদ্রিজা। কিছুতেই শামীমার কথা বলা যাবে না, তাই রাগ দেখিয়ে দাঁড়িয়ে মৃন্ময়ের দিকে দাঁত চেপে বলে, এত কথা না আমি বলতে চাই আর না শুনতে চাই। আমি শুধু জানি আমার বাচ্চা লাগবে, মানে লাগবে। অদ্রিজা রাগ দেখিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মৃন্ময় অদ্রিজার কাণ্ডে হতভম্ব হয়ে বসে আছে। অদ্রিজার আচরণ তার মাথায় ঢুকছে না।
মনে মনে তার নিজেরই বেশ রাগ লাগছে। এই সময়ে বাচ্চার কথা অদ্রিজার ভাবা কিছুতেই উচিত হয়নি। মৃন্ময় রাগের মাথায় বালিশ ছুঁড়ে মারে। একে তো নিজেই বাচ্চা, আমাকেই সামলাতে হয়, আবার আরেক বাচ্চার জন্য আমার সাথে রাগারাগি করছে, ডাফার একটা। একের পর এক সিগারেটের ধোঁয়া মুক্ত আকাশে উড়াচ্ছে এনএস। পর্যায়ক্রমে করে থাকা সব কৌশল তার ব্যর্থ হচ্ছে। মৃন্ময়কে দমন করতে প্রথমে বন্ধুত্বের হাত বাড়ায়, কিন্তু তাতেও সে নাকচ করে। এরপর মৃন্ময়কে বিভিন্ন সমস্যার জালে ফাঁসায়, তাতেও মৃন্ময়ের এক চুল পরিমাণে ক্ষতি হয়নি, উল্টো একের পর এক ক্ষতির সম্মুখীন হচ্ছে সে। গত মাসে কয়েক কোটি টাকা লোকসানের মুখে পড়ে এনএস। একের পর এক তাদের দলের লোক মরতে থাকে মৃন্ময়ের হাতে। গত 6 মাসে বাংলাদেশে থাকা তার কর্মী 176 জন নিহত হয় মৃন্ময়ের লোকের হাতে। তার মধ্যে আছে তারিফ। বাংলাদেশে থাকা বিশ্বস্ত প্রিয় ভরসার হাত ছিল তারিফ। এক কথা এনএস এর বাম হাত তারিফ, কিন্তু গত কয়েকদিন আগে মৃন্ময়ের হাতে তারিফ খুন হয়। তারিফের মৃত্যু সংবাদটা মৃন্ময় নিজেই ইমেল করে পাঠিয়েছে এনএস এর কাছে, কিন্তু পরবর্তীতে এনএস তারিফের লাশ খুঁজতে চিরুনি অভিযান চালায়, তবুও তারিফের লাশ কেউ পায়নি। যথেষ্ট হয়েছে, যথেষ্ট, আর নয় এই খেলা, এবার লড়াই হবে সামনাসামনি। কথাটা বলেই হাতে থাকা সিগারেটটা দুমড়ে মুচড়ে ফেলে দেয় এনএস। তার সামনে দাঁড়িয়ে আছে কুচকুচে কালো চামড়ার একজন লোক। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে একজন কৃষ্ণাঙ্গ। এনএসকে রেগে যেতে দেখে লোকটি ভ্রু কুচকায়, তার হাতে থাকা ড্রিঙ্কসের গ্লাসে আরেক চুমুক দিয়ে বলে, What happened? Why are you hearing? এনএস লোকটির দিকে তাকিয়ে বাঁকা হাসলো। তার চোখে মুখে হঠাৎ যেন কিছু প্রাপ্তির ছোঁয়া মিলেছে। এভরিওয়ান ওয়েল ডান। এনএসের উত্তরের কোনো কিছুই বুঝলো না কৃষ্ণাঙ্গ লোকটি, তবে কিছুটা হলেও আজ করতে পারে। তারিফের মৃত্যু নিয়ে অনেকটাই হতাশ হয়ে আছে এনএস। রাতের খাবার টেবিলে সবাই একসাথে খেতে বসে, কিন্তু অদ্রিজার মুখে খানা হাড়ির মতো ভার করে আছে। প্লেটে থাকা ভাতগুলো আঙ্গুল দিয়ে নেড়েচেড়ে রেখে দেয়। তার বিষয়টি আর চোখে দেখছে মৃন্ময়, কিন্তু সবার সামনে কিছু বলতে পারছে না। রাগীব অদ্রিজার অন্যমনা হতে দেখে বলে, আদ্রিমা, তো প্লেটের সব ভাত এভাবে খেলা করছো কেন? দ্রুত খাও সবটা। আমার খিদে নেই বাবা। অদ্রিজার কথায় ভ্রু কুচকে নেয় রাগীব। নিজের ভাতের প্লেট নিয়ে অদ্রিজার পাশে বসে এক লোকমা ভাত দিয়ে তার মুখের সামনে ধরে। না মা, ভাত সম্পূর্ণ শেষ করো। অদ্রিজা নিষ্পলকভাবে তাকিয়ে আছে রাগীবের দিকে। নিজের মেয়ের মতো মানুষটা তাকে সবসময় আগলে রাখে, কিন্তু এত ভালোবাসা কি তার কপালে সইবে? কিরে, হ্যাঁ কর। অদ্রিজা সম্পূর্ণ ভাত মুখে তুলে নেয়। মৃন্ময় আর চোখে শ্বশুর বৌমার কাণ্ড দেখছে। রাগীব আর অদ্রিজার এই মায়ার বাঁধনের বন্ধনে মৃন্ময় অবশ্য বেজায় খুশি। রাত 12টার কাছাকাছি, কিন্তু এখনো রুমে আসেনি অদ্রিজা। ল্যাপটপে নিজের কাজ আর অদ্রিজার জন্য চাপা একটা চিন্তা মাথায় ভর করেছে মৃন্ময়ের। ঘড়ির দিকে তাকিয়ে ছোট্ট করে শ্বাস ছাড়ে। সব সময় 12টা 23। এত দেরি করে অদ্রিজা কখনো রুমে আসে না, হয়তো রাগ করে মিমিয়ার সাথে ঘুমিয়ে পড়েছে। এসব ভেবে ল্যাপটপ কোল থেকে নামিয়ে বাইরে সবার রুমের সামনে হেঁটে আসে। নিচে সোফার দিকে লক্ষ্য করে, কিন্তু না, অদ্রিজা নেই। রুমে এসে দ্রুতই মিমিয়ার ফোনে কল করলে সে জানায় অদ্রিজা তার রুমে নেই। মৃন্ময় ফোন হাতে নিয়ে আবারও বাইরে বেরিয়ে আসে। একে একে প্রত্যেকটা গেস্ট রুম চেক করে। ভেতরটায় তার চাপা ভয় কাজ করছে। দ্রুত ছাদে গিয়ে চেক করে, কিন্তু অদ্রিজা ছাদে নেই। তবে কোথায় সে? নিজের মাথার চুল নিজেই টেনে রাগ উড়াচ্ছে সে। এই মেয়ে হুটহাট এমন উল্টাপাল্টা কাজ করে যে ইচ্ছা করে সামনে পেলে ট্রেনে দুটা চড় দিতে। সিঁড়িঘর থেকে নেমে রুমের দিকে পা বাড়াতে লক্ষ্য করে স্টাডি রুমে। মৃন্ময় গুটি গুটি পা ফেলে স্টাডি রুমের দিকে এগিয়ে যায়। দরজাটা ফাঁক করে রুমের চারিদিকে তাকাতে মৃন্ময় চক্ষু চরক গাছ। স্টাডি রুমে থাকা ছোট সোফাটায় চিৎপটাং হয়ে শুয়ে আছে অদ্রিজা। তার অবস্থা দেখে মৃন্ময়ের বেশ হাসি পায়। আমার সাথে রেগে মহারানী এখানে ঘুমাচ্ছে, দিন দিন সাহস বেড়ে যাচ্ছে, আমার কথা অমান্য করছে। এর জন্য তোমায় আমার লাভ থেরাপি দিতে হবে অদ্রিজান, তবেই তুমি ঠিক হবে। সকালে সূর্যের আজ দেখা নেই, চারিদিকে মেঘের আনাগোনা। তবুও মেঘের আড়াল থেকে সূর্যটা ফিক করেই হেসে উঠছে। আবারও মেঘ এসে থামিয়ে দিচ্ছে তার হাসি। মেঘ আর সূর্যের এই লুকোচুরি খেলায় শুরু হয়ে গেল আজকের দিন। অদ্রিজার ঘুম ভাঙে ঘাড়ে কারো গরম নিঃশ্বাসে। পিটপিট করে চোখ খুলে নিজেকে কেমন বন্দি মনে হয়। সম্পূর্ণ চোখ খুলে সে নিজেই চমকে যায়। মৃন্ময় তাকে জাপটে ধরে আছে, তার ঘাড়ে মুখ গুজে। মৃন্ময়ের ঘন ঘন শ্বাসে অদ্রিজার মাঝে অস্বস্তিকর লাগছে। মনে পড়ে যায় অদ্রিজার কাল রাতের কথা। মৃন্ময় যেন খুঁজে না পায়, তাই স্টাডি রুমে আশ্রয় নেয় সে। কিন্তু সকালে উঠে এমন পরিস্থিতিতে দেখবে মোটেও আশা করেনি। অবশ্য এই সাইকোর কাছে এমন আশা করাও ভুল। তাকে পাতাল থেকে খুঁজে এনেছে, আর এটা তো সামান্য স্টাডি রুম। অদ্রিজা বিরক্তি মুখে কুচকে দাঁতে দাঁত চেপে বলে, অসভ্য লোক আমাকে একটু শান্তি দেয় না। কাল একা
কাল একা ঘুমালাম, তবুও খুঁজে বের করলো। কোথাও শান্তি পাবি না তুই, শুধু আমাকে ছাড়া। মৃন্ময়ের জড়ানো কণ্ঠে এমন উত্তর শুনে বিষম খায় অদ্রিজা। বৃষ্টির ফোঁটারা আলতো করে ছুঁয়ে যাচ্ছে অদ্রিজাকে। বারান্দায় দাঁড়িয়ে এক হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটাতে ছুঁয়ে দেওয়ার বাহানায় মন দুলছে। আকাশের দিকে তাকিয়ে মেঘলা আকাশ দেখে মুচকি হাসে। গাড়ির হর্নে জানান দিচ্ছে মৃন্ময় এসেছে। হুট করে অদ্রিজার বুকের ভেতরটায় অস্থিরতা বেড়ে যায়। গত কয়েকদিন তার শরীরটা অসম্ভব খারাপ যাচ্ছে। হুটহাট মাথায় চক্কর দিচ্ছে। খাওয়ার টেবিলে সবার সাথে খেতে বসলে নাক মুখ ছিটকে দূরে সরে যায়। তার নাকি সব খাওয়ারে বাজে গন্ধ লাগে। অদ্রিজার এমন কথায় বেশ অবাক হয় মিমি আর মৃন্ময়। তবে শামীমা মিটিমিটি হাসতে থাকে। তার 5 মাসের অপেক্ষার অবসান হলো তাহলে। অদ্রিজার মাথায় বাচ্চার চিন্তা প্রায় 5 মাস আগেই দিয়েছিলেন তিনি, কিন্তু মৃন্ময় কিছুতে রাজি হয়নি। অবশেষে অদ্রিজার বায়নায় মৃন্ময়ের মন গলে যায়। তবে মৃন্ময়ের সবচেয়ে ভয় ছিল অদ্রিজার যদি কিছু হয়ে যায়। নানান চিন্তা তার মাথায় ভর করলেও সবটা ভুলে নিজের মনকে শক্ত করে। সেদিন সবার সাথে হাসি খুশি কথা বলছিল অদ্রিজা। হঠাৎ শরীরটা খারাপ লাগায় নিজের রুমে ফিরে আসে। সন্ধ্যায় ঘুম থেকে উঠলেই ফিল করে অসুস্থতা যেন আরো দ্বিগুণ বেড়েছে। সারা শরীরে কাঁপিয়ে জ্বর উঠেছে। শামীমা অদ্রিজার রুমে ঢুকে অদ্রিজার অবস্থা দেখে ঘাবড়ে যায়। পরবর্তীতে মৃন্ময়কে জানালে দ্রুত মৃন্ময় একজন ডক্টর নিয়ে আসে। পরীক্ষার জন্য কিছু স্যাম্পল নিয়ে যায় আর আজ সেই রিপোর্ট আনতে মৃন্ময় বেরিয়েছিল। আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে অদ্রিজা তার মায়ের কথা। হুট করে লতিফাকে দেখতে বড্ড ইচ্ছে করছে তার, কিন্তু আগে লতিফাকে দেখলে এ বিরক্তে মুখ কুঁচকে নিত সে। এখন কেন দেখতে ইচ্ছে করছে তার? অনেকদিন দূরে তাই কি, নাকি মা নামক সম্পর্কের গভীর টান? মৃন্ময় গম্ভীর মুখ নিয়ে রুমে ঢুকে অদ্রিজাকে না পেয়ে সোজা বারান্দায় চলে যায়। অদ্রিজার পিছনে দাঁড়িয়ে কয়েক মিনিট তার কার্যকলাপ দেখতে থাকে। অদ্রিজা মৃন্ময়ের আসার অপেক্ষা এতক্ষণ দাঁড়িয়েছিল। মৃন্ময় বাড়িতে ঢুকেছে অনেকক্ষণ হয়েছে, কিন্তু রুমে আসছে না দেখে অদ্রিজা নিজেই পা বাড়ায় মৃন্ময়ের কাছে যেতে। পেছনে ঘুরতেই মৃন্ময়ের গম্ভীর চাহনি দেখে অদ্রিজা একবার ঢোক গিলে। তো তুমি এসছো অদ্রিজা কিছু বলার আগে মৃন্ময় হুট করে তাকে জাপটে জড়িয়ে ধরে। মৃন্ময়ের আকস্মিক আচরণে অদ্রিজা হতভম্ব হয়ে যায়। অদ্রিজা অনুভব করে তার ঘাড়ে তরল কিছু পড়ছে। মানে কি? মৃন্ময় কান্না করছে, কিন্তু কেন? অদ্রিজা মৃন্ময়কে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু মৃন্ময় কিছুতেই অদ্রিজাকে ছাড়ে না। এইভাবে কেটে যায় আরো কয়েক মিনিট। তুমি এসছো? মৃন্ময়, কি হয়েছে আপনার? এইভাবে কাঁদছেন কেন? আমার কি? মৃন্ময় মাথা তুলে তার অদ্রিজানের দিকে তাকায়। 2 হাতে মাথা টেনে গাঢ় করে চুমু খায়। 2 চোখের পাতায় গালে ঠোঁটে আলতো করে চুমু খায়। অদ্রিজা চোখ বন্ধ করে মৃন্ময়ের ভালোবাসার পরশগুলো অনুভব করছে। আজকে আমি খুব 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 খুশি অতিজান। জীবনের একটা পূর্ণতা আমায় যেন ছুঁয়ে দিয়েছে। অদ্রিজা চোখ খুলে তাকায়। মৃন্ময়ের ভেজা চোখ দুটোর দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড। এলোমেলো হয়ে থাকা মৃন্ময়ের চুলগুলো বেশ যত্ন নিজে ভাঁজ করে দেয়। কি হয়েছে? আপনি আমায় বলছেন না কেন? আর কাঁদছেন কেন? হা, আমি বাবা হব অদ্রিজান। তুমি ভাবতে পারছো এটা আমার জন্য কতটা খুশি সংবাদ? অদ্রিজার 2 চোখের কার্নিশ বেয়ে আপনা আপনি নোনা জল গড়িয়ে পড়ে। মৃন্ময়কে জাপটে জড়িয়ে ধরে কিছুক্ষণ নিঃশব্দে কাঁদতে থাকে। মৃন্ময় আলতো করে অদ্রিজার চুলে হাত বুলিয়ে দেয়। অতীতের সব কথা ভুলে এই মুহূর্তে মৃন্ময়ের জন্য এই সংবাদ যেন সর্বোত্তম সংবাদ। ধন্যবাদ তোমার অতিজান, আমার জীবনের আরেকটা ধাপ সুখে সিঁড়িতে পৌঁছে দেওয়ার জন্য। অদ্রিজার কানে ফিসফিস করে কথাটা বলেই আবারও জড়িয়ে ধরে তাকে। প্রাপ্তির সুখে অদ্রিজার কান্না আরো দ্বিগুণ বেড়ে যায়। মেহেরাব বাড়িতে আজ হই হুল্লোড় বেড়ে গেছে। আনন্দে শামীমা কিছুক্ষণ আগে কেঁদে রাগিবের বুক ভাসিয়েছে। আর রাগিবের খুশি যেন উপচে পড়ছে। এখন অপেক্ষা নাতি নাতনির মুখ দেখার। মিমিয়া হিসাব করতে লেগে গেছে 10 মাস। এখনো 10টা মাস বাকি, কিন্তু তার যে আর দেরি সইছে না। কখন তাকে ফুপি ফুপি বলে ডাকবে, সেই অপেক্ষার প্রহর গুনছে সে। মিষ্টি বিতরণের মধ্য দিয়ে রাগিব তার আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। সবার খুশি দেখে অদ্রিজার চোখ দুটো জলজল করে ওঠে। সে ভাবতে থাকে বাচ্চা হলে আর কত রকম পাগলামি করবে এরা। দিনের শেষে মৃন্ময় রুমে আসে। অদ্রিজা তখন বিছানায় হেলান দিয়ে বসেছিল। কেমন আছো অদ্রিজান? আলহামদুলিল্লাহ, আমি সুস্থ স্বাভাবিক আছি। এখন থেকে পাগলামোগুলো বন্ধ করে নিজের যত্ন নেবে। মনে রাখবে তোমার মাঝে বেড়ে উঠছে আরেকটি সত্তা। আমার ডাক্তার স্বামী থাকতে আমার কি কোনো চিন্তা আছে নাকি? তা বললে তো হবে না অতিজান, তোমার খেয়াল খোঁজ তোমার নিজেকেই রাখতে হবে। আমি বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকি, আর মা মিমি আছে তোমার খেয়াল রাখার জন্য। 2জন স্পেশাল সার্ভেন্ট আসবে কাল থেকে, যারা তোমার টাইম টু টাইম খেয়াল রাখবে। অদ্রিজা চুপচাপ মৃন্ময়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। একটা কথা তার মাথায় ঘুরছে, কিন্তু বলবে কি বলবে না ভেবে সংশয়ের মধ্যে আছে। অদ্রিজান, কি ভাবছো তুমি?
আমার একটা আবদার আছে, আপনি কি পূরণ করবেন? কথাটা বলেই মুখ কুঁচকে নেয় অদ্রিজা। মৃন্ময় তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। আমার অদ্রিজানের কি এমন আবদার আছে যে আমি পূরণ করব না? বলে ফেলো। আমার আম্মুকে দেখতে অনেক ইচ্ছে করছে, চুমকি বুকে দেখতে ইচ্ছে করছে। তাদের এই বাড়িতে আনার ব্যবস্থা করুন প্লিজ। অদ্রিজার কথা শুনে মুখের ভাবভঙ্গি পাল্টে যায় মৃন্ময়ের। লতিফাকে কিছুতেই পছন্দ নয় তার। এই বাড়িতে এসে যদি উদ্ভট কোনো কাণ্ড ঘটায়, মৃন্ময়ের বিষয়ে সবার কাছে জানিয়ে দেয়। হাজারো চিন্তা তার মাথায় এখন খেলা করছে। কি হলো? অদ্রিজার প্রশ্নে নিজেকে স্বাভাবিক রূপে ফিরিয়ে আনে মৃন্ময়। কিছুক্ষণ চুপ থেকে অদ্রিজাকে কথা দেয় চুমকি আর লতিফাকে আনা হবে এই বাড়িতে। বিড়িতে আসবে কখন তুমি? আগামীকাল এই দিকটায় সব ঠিকঠাক করে কালকেই রওনা হব। প্রায় 6 বছর পর বিড়িতে আসছো, ফিলিংস কেমন? কোনো ফিলিংস নেই। যেই দিন মৃত্যুঞ্জয়ের ওপর প্রতিশোধ নিতে পারবো সেই দিন তোমায় ফিলিংসের কথা জানাবো। এনএসের এমন সন্দিহান কথা শুনে ফোনের অপর পাশ থেকে হাসতে থাকে অজ্ঞাত এক ব্যক্তি। আমি এখন রাখি তাহলে। ওকে। কেটে গেছে আরও কয়েক সপ্তাহ। লতিফা এখনও অদ্রিজার সাথে দেখা করেনি। আরও 2 দিন কেটে গেলে ব্যস্ততা পেরিয়ে সে আসবে অদ্রিজার সাথে দেখা করতে। মনে মনে অদ্রিজার ভীষণ মন খারাপ হয়। লতিফাকে সেই আগেই খবর দেওয়া হয়েছে, কিন্তু সে এখনও আসেনি। বিয়ের আগে যেমন সব কাজে অদ্রিজাকে ব্যস্ততা দেখানো হতো, ঠিক বিয়ের পরেও একই কাণ্ড। জীবন যাই পেয়েছে, কিন্তু ভালো একটা পরিবার যে সে পায়নি তা মাঝে মাঝে ফিল হয়। অদ্রিজা, মিমি আর শামীমা মিলে একসঙ্গে সোফায় বসা ছিল। ঠিক তখনই আগমন রাগিবের। হাত ভর্তি শপিং ব্যাগ, তার পেছনে একজন গার্ডের হাতে অনেক প্যাকেট। শামীমা ভ্রু কুঁচকে তার কাণ্ড দেখছে। যেদিন প্রথম শুনেছে দাদাভাই হবে, সেদিন থেকে তার খুশি যেন উপচে পড়ছে। একের পর এক বাচ্চার জন্য খেলনা, জামাকাপড়, দোলনা সব কেনা শেষ। অদ্রিজার রুম এখন বাচ্চাদের রুমেই পরিণত হয়েছে। চারিপাশে খেলনার স্তূপ, বাচ্চাদের ছবি। এখন আবার রাগিব কি নিয়ে এলো তা দেখতে সে এগিয়ে যায়। কি এনেছো তুমি? আজকে একদম বকবে না। হুট করে মাথায় এলো আরো কিছু জামা কাপড়, খেলনা কেনা যাক। সময় তো আরো বেশি নেই। সময় আর বেশি নেই মানে, এখন 8 মাস বাকি, তার মধ্যে এত শপিং? এখনো আমি বাকি, মিমিয়া বাকি, মিনময় বাকি। তারা পছন্দ অনুযায়ী বাচ্চার জন্য শপিং করবে, কিন্তু তুমি তো তাদের সেই সুযোগটাই দেবে না। তুমি নিজেই সারা ঘর ভর্তি শপিং করে এনেছো। শামীমার কথায় মুখ টিপে হাসছে অদ্রিজা। আহ শামু, আমি তার দাদা ভাই। আমার যা ইচ্ছে আমি কিনবো। তুমি এত নাক গলাচ্ছ কেন তার মাঝে? ঠিক আছে, আমি কিছু বলবো না, তোমার যা ইচ্ছে তুমি করো। শামীমা রুমে চলে যায়। রাগিবের মুড খারাপ হয়ে যায়, তাই অদ্রিজা রাগিবের এক হাত ধরে বলে, দেখি তো বাবা কি এনেছেন পুচকির জন্য। এই দেখো, জামা আর খেলনা। খুব সুন্দর হয়েছে বাবা, কিন্তু আমার তো এখন এইসব চাই না। আমার চাই তোমার মন প্রাণ জুড়ে আমার জন্য দোয়া। কথাটা বলে অদ্রিজা মিষ্টি করে হাসে। রাগিব তাকে এক হাতে আগলে নিয়ে কপালে চুমু খায়। তার চোখ জুড়ে পানি। আমার সংসারটা পরিপূর্ণ করে দিয়েছিস মা তুই। মন থেকে দোয়া করি তুই সুখী হ। সন্ধ্যার পর বাড়িতে একসঙ্গে লতিফা, চুমকি আর মৃন্ময় ঢুকে। লতিফাকে দেখেই শামীমা ছুটে এসে জড়িয়ে ধরে, কিন্তু ভাবাবেগ নেই লতিফার। তার হাবভাব সবাইকে দেখে এসে খুব বিরক্ত। তাদের দেখে এগিয়ে আসে অদ্রিজা। চুমকি বুয়ের সাথে কুশল বিনিময় করে লতিফার সামনে দাঁড়ায়। সবার সামনে টুকটাক কথা বলে বিশ্রাম নিতে চলে যায় সে। অদ্রিজার মনে মনে বেশ কষ্ট হয়। কথা ছিল তার মা তাকে এতদিন পর দেখে হয়তো কেঁদে দিবেন, জড়িয়ে ধরবে, কিন্তু কিছুই হলো না। উল্টো তার ভাব আবেগ দেখে বোঝাই গেল তিনি বেশ বিরক্ত। রাতের খাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়লে অদ্রিজা তার মায়ের রুমের দিকে পা বাড়ায়। বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে লতিফা। দরজা ফাঁক করে অদ্রিজা বলে, মা আসবো? আরে আয় আয়, তোর বাড়ি তোর ঘর, তুই আমার কাছে পারমিশন চাইছিস? অদ্রিজা কোনো প্রত্যুত্তর করলো না। সে চুপচাপ যেন সবটা হজম করছে। কেমন আছো মা? উম, ভালো, কিন্তু তোর কোথাও থেকে বেশি ভালো নেই। বড়লোক বাড়ির বউ হয়েছিস, তোর তো এখন সুখ আর সুখ। কেন মা, তুমি খুশি হওনি? লতিফা হুট করে অদ্রিজার হাত টেনে দাঁড় করায়। সে নিজেও দাঁড়িয়ে যায়। অদ্রিজার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলে, এই বাচ্চা কেন নিয়েছিস? মানে? অদ্রিজার অবাক হওয়া প্রশ্ন। তোকে বলছি, এই বাচ্চা এত তাড়াতাড়ি কেন নিয়েছিস? আরো অপেক্ষা করতে পারতি। তোর লেখাপড়া কি চলছে নাকি? শুধু শুধু নিজের ক্যারিয়ার ধ্বংস করছিস। মা, এইভাবে বলছো কেন তুমি?
আমার ক্যারিয়ার সব ঠিকঠাক থাকবে। তাছাড়া বাচ্চাটার জন্য এই বাড়ির সবাই কত খুশি আনন্দিত, কিন্তু তুমি খুশি হওনি মা? না। লতিফার উত্তরে অদ্রিজার বুক কেঁপে ওঠে। তার মা যে নিম্ন মন মানসিকতার মানুষ তা সে আগেই জানতো। অদ্রিজাকে চুপ থাকতে দেখে লতিফা বলে, এখনো সময় আছে অদ্রিজা, আমার কথা শোন, তুই বাচ্চাটা অ্যাবর্শন করা, এতে তোর জন্যই ভালো হবে। লতিফার কথায় তার সারা শরীর কেঁপে ওঠে। বুকের ভেতরটায় চাপা ব্যথা অনুভব হয়। চোখের সামনে ভেসে ওঠে মিমি আর রাগিব, শামীমা, মৃন্ময়ের খুশি আনন্দিত মুখ। কি বলছো মা তুমি? এই বাচ্চা হবে দুনিয়ার আলো দেখবে। তার বাবা, দাদা ভাই, দাদুমণি, ফুপি তাকে দেখার গভীর আগ্রহ নিয়ে আছে, আর তুমি কিনা বলছো আমার বাচ্চা আমি হত্যা করব? তোর বাচ্চা বড় হলে কি পরিচয় পাবে? একটা ছদ্মবেশী খুনি বাবার? লতিফার কথা শুনে স্তব্ধ হয়ে যায় অদ্রিজা। সে জানে মৃন্ময় খুনি, কিন্তু মৃন্ময় তো তাকে কথা দিয়েছে সব ছেড়ে দেবে, আর দিয়েছেও। তাহলে তার কোনো সমস্যা থাকার কথা নয়। দেখো মা, মৃন্ময় এখন ভালো হয়ে গেছে, এইসব কাজে সে আর নেই। শুধু শুধু আমার বাচ্চার নামে এইসব অপবাদ দেবে না। আর মৃন্ময় আমাকে যথেষ্ট ভালোবাসে, আমার জন্য সে সব করতে পারে। ও আচ্ছা, তাই নাকি? গিয়ে দেখ তোর মৃন্ময় রাজি কিনা বাচ্চাটা অ্যাবর্শন করাতে। তুই একবার বলবি অ্যাবর্শন করাবি, দেখবি মৃন্ময় লাফিয়ে উঠবে। সে নিজেও রাজি হবে এই বাচ্চা যেন এই দুনিয়া না আসে। তাছাড়া এইসব ছেলেদের আমার ভালো করে চেনার আছে। এদের বাড়িতে এক বউ, বাইরে 10 বউ। আমি জানি তোর খারাপ লাগছে, কিন্তু এসব আমার বলা লাগবেই। আমি তোর মা, তোর ভালো মন্দের দায়িত্ব আমাকেই নিতে হবে। মা হলেও তুমি কখনো আমার ভালো চাওনি মা। অদ্রিজা দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। না চাইতেও মৃন্ময়ের উপর সন্দেহের সৃষ্টি হচ্ছে। সে যখন বাচ্চা বাচ্চা করে বায়না জুড়িয়েছে, তখন মৃন্ময় বাচ্চা চায়নি, সে ক্যারিয়ারের দোহাই দিয়ে। তবে কি মায়ের কথাগুলোই সত্য? অদ্রিজা নিজের রুমের দিকে পা বাড়ায়। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মৃন্ময়কে পরীক্ষা করার জন্য হলেও এই প্রশ্নটি করতে হবে। রুমে ল্যাপটপে কাজে মগ্ন মৃন্ময় অদ্রিজাকে দেখে মুচকি করে হাসে। এখন সময় হলো আমার খবর নেওয়ার। অদ্রিজা নিঃশব্দে হেসে মৃন্ময়ের পাশে বসে কয়েকটা ঢোক গিলে। কথাটা বলবে কি বলবে না, মনের ভেতর সন্দেহ সৃষ্টি হয়। মৃন্ময়, একটা কথা বলি। মৃন্ময় চোখ ল্যাপটপের দৃষ্টিতে রেখেই বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।